দিনাজপুর থেকে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন। যুদ্ধের মধ্যে অর্থনীতিতে চাপ পড়লেও প্রতিশ্রুতি পূরণ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। এখন যেই ফসল উৎপাদন হচ্ছে তার থেকে প্রায় ৬০,০০০ মেট্রিক টন বেশি ইনশাআল্লাহ ফসল উৎপাদিত হবে। ঈদের আগে শেষ কর্মদিবসে রাজধানী ছাড়ার হিড়িক ঢাকাবাসী। বাস, লঞ্চ, ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়। মহাসড়কে যানবাহনের ধীর গতি। শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও রেমিটেন্সের সুবাতাস। চলতি মাসে প্রথম ১৪ দিনেই এসেছে $1 বিলিয়ন বেশি। এবং ৫ বছর পর বাতিল হচ্ছে স্কুলে লটারির মাধ্যমে ভর্তি। প্রথম থেকে নবম শ্রেণীতে ফিরছে পরীক্ষা পদ্ধতি। ঢাকাসহ ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরিফুল ইসলাম সাহাব এবং আমি শামীমা শাম্মী। মধ্যপ্রাচ্য সংকটে অর্থনীতিতে চাপ বাড়লেও নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুর থেকে সারা দেশে খাল খনন কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে কৃষক, জেলে সহ অর্থনীতি উপকৃত হবে, বাড়বে খাদ্য উৎপাদন। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে ছেলে তারেক রহমানের হাত ধরে দীর্ঘ বিরতির পর ফের শুরু হলো খাল খনন কর্মসূচির। দিনাজপুর থেকে আরও জানাচ্ছেন সাব্বির রোজ। ৪৮ বছর আগে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেওয়া খাল খনন কর্মসূচি আবারও পুনরুজ্জীবিত হলো ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে। ১৯৭৭ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় ৩৫০০ মাইলের বেশি খাল খনন করেন। পরবর্তীতে বিএনপি সরকার এই কর্মসূচি এগিয়ে নিলেও সরকার বদল হলে থেমে যায় কার্যক্রম। নির্বাচনে ভূমিধস বিজয়ের পর খাল খনন কর্মসূচিকে আবারও সামনে নিয়ে আসে বিএনপি সরকার। এরই অংশ হিসেবে সোমবার দিনাজপুরের কাহারোলে শাহপাড়া খাল খনন করে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধার আর সেচ ব্যবস্থায় যুগান্তকারী উদ্যোগ হিসেবে একযোগে দেশের ৫৪ জেলাতেও শুরু হয় এই কর্মসূচি। এ সময় খালপাড়ে একটি বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। এই কার্যক্রমে স্বেচ্ছায় অংশ নেন বিপুল সংখ্যক সাধারণ মানুষ। উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, এই কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপান্তর করতে হবে। কৃষকদের যে সমস্যা, সেচের সমস্যা, সেটা পূরণ করতে সক্ষম হবে। সামগ্রিকভাবে এটাকে একটা সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি ওর প্রস্তাব করছি যে আমাদের সমস্ত দলের নেতারা যারা এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হয় সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, কৃষির উন্নয়ন সহ রাষ্ট্র জনগণের কল্যাণে যেসব কাজ দরকার সেসবই বর্তমান সরকারের অগ্রাধিকার। পানিটাকে আমরা ধরে রাখতে চাই, যাতে শুষ্ক মৌসুমেই হোক, বর্ষা মৌসুমেই হোক, আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি, যাতে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। এবং কৃষির উৎপাদন এই জন্যই আমাদেরকে বাড়াতে হবে। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের মধ্যে অর্থনীতিতে চাপ পড়লেও প্রতিশ্রুতি পূরণ করছে সরকার। কৃষি যদি বাঁচে তাহলে বাংলাদেশের কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। কি ঠিক বলছি না ভুল বললাম? ঠিক, এই কথাটা ঠিক বলছে। এবং সেই জন্যই আমরা বলেছিলাম যে আমরা কৃষকের পাশে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। কৃষি জমিতে সেচ সুবিধা বাড়াতে নির্বাচনী ইস্তেহারে আগামী ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খননের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। সে লক্ষ্যেই প্রাকৃতিক পানি প্রবাহ সচল রাখা ও সেচ ব্যবস্থা উন্নত করতে কাজ শুরু করেছে সরকার। এই খাল খনন কর্মসূচির মাধ্যমেই তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে কৃষিতে বিপ্লব এসেছিল, সমৃদ্ধ হয়েছিল গ্রামীণ জনপদ। সেই পথই অনুসরণ করলেন তার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই উদ্যোগ তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন আন্দোলনেরই
পুনঃসংস্করণ বলে মনে করছেন সাধারণ মানুষ। সাব্বির রোজ, এখন, দিনাজপুর। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। বিএনপিকে যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি, এই সরকার তাদের সবার প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতার দরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুর সার্কিট হাউস মাঠে সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, গেল 17 বছরের ধ্বংসপ্রাপ্ত দেশ গঠনের সময়ের প্রয়োজন। সমস্যা সমাধানে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বানও জানান তিনি। এই অঞ্চলের কৃষিখাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সরকার। জেলায় কৃষি সংক্রান্ত মিল কারখানা তৈরির লক্ষ্যে ঈদের পরেই সরকার ব্যবসায়ীদের সাথে বসবে বলেও জানান প্রধানমন্ত্রী। সুধী সমাবেশের আগে স্থানীয় বেশ কয়েকজন কৃষককে ব্ল্যাক বেঙ্গল গোট উপহার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখনো বোধহয় 2 দিন বাকি আছে 1 মাস হতে। 1 মাসের মতন সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষের কাছে আমরা যে ওয়াদাগুলো করেছিলাম, সেই ওয়াদাগুলোর কতগুলো ওয়াদা আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। যেমন আজকে এই দিনাজপুর জেলার কাহরোল সেই এলাকা থেকে আমরা আমাদের খাল খনন কর্মসূচির কাজটি শুরু করেছি। খাল খনন কর্মসূচিটি হাতে নিয়েছি। এই কর্মসূচি শুধু দিনাজপুর নয়, সমগ্র বাংলাদেশে। আমরা বলেছি বাংলাদেশের মানুষকে নির্বাচনের আগে আমাদের পরিকল্পনা রয়েছে যে আগামী 5 বছরে আমরা প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করব। সমাজের ছাত্রদের জন্য কাজ করছি, পরিকল্পনা নিয়েছি। আমাদের নারীদের জন্য পরিকল্পনা নিয়েছি। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য পরিকল্পনা নিয়েছি। কৃষকদের জন্য পরিকল্পনা নিয়েছি। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। ঈদের আগে শেষ কর্মদিবস হয় বিকেলের পর থেকেই রাজধানীর বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে বেড়েছে যাত্রী চাপ। রাজধানী ছাড়ার হিড়িক ঢাকাবাসীর। এ নিয়ে আরও জানাতে সায়দাবাস বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন রাজীব হোসেন এবং সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা এবং কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব। শুরুতেই যাচ্ছি সায়দাবাদে রাজীবের কাছে। রাজীব, এই মুহূর্তে বাসে যাত্রী চাপ কেমন দেখছেন আর অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পেয়েছেন কিনা? সাম্মি, ইফতারের পর থেকে আসলে যাত্রীর চাপ আমি যদি বলি কিছুটা বেড়েছে, তবে তুলনামূলক তা অনেকটা ঈদের অন্যান্য সময়ের তুলনায় কম বলা চলে। আপনি জানেন যে আজকে সরকারি শেষ কর্মদিবস ছিল, তো সেক্ষেত্রে অফিস শেষ করে কিন্তু অনেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমি যদি এই মুহূর্তে সায়দাবাদ বাস টার্মিনালের কথা বলি, এখানে বর্তমানে টিকিটের কোনো সংকট নেই। আমি এখানে এসে যেটা জানতে পেরেছি, কথা বলে যেটা জানতে পেরেছি, যাত্রীরা আসলে টিকিট কাটতে পারছেন এবং যারা বাস চালক রয়েছেন বা কন্ট্রাক্টর রয়েছেন তারা যারা জানিয়েছেন যাত্রীদের ভাগ ভাগ করে তাদের তুলতে হচ্ছে, সেই পরিমাণ যাত্রীর চাপ আসলে এখনো নেই। তবে তারা যেটা আশা করছেন যে আগামীকাল, যেহেতু আজকে সরকারি শেষ কর্মদিবস ছিল, সেহেতু আগামীকাল থেকে যাত্রীর চাপ অনেকটা বাড়বে এবং তারা তাদের প্রত্যাশিত যাত্রী পাবেন। আরেকটা বিষয় সামনে আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল 17 মার্চ এবং 18 মার্চের টিকিটের চাপ কিন্তু সবচেয়ে বেশি এবং সেই দিনগুলোর আসলে টিকিট কিন্তু সংকট রয়েছে। অনেকে যেমন অগ্রিম টিকিট কাটতে এসে ফিরে গিয়েছেন বলে আমরা দেখতে পেয়েছি। আমরা এর আগে গাবতলী বাস টার্মিনালও ঠিক একই চিত্র দেখতে পেয়েছি। আর এছাড়া আপনি বাড়তি ভাড়ার কথা বলছিলেন, আসলে রুট ভেদে যদি আমি বাড়তি ভাড়ার কথা বলি, আমি সরাসরি যেটা দেখতে পেয়েছি যে টিকিট প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এবং আমরা যখন কারণ জানতে চেয়েছি বাস সংশ্লিষ্টর কাছে, তারা যেটা জানিয়েছেন যে আসার পথে তাদের খালি আসতে হয়, সে কারণে তারা কিছুটা বাড়তি ভাড়া নিচ্ছেন। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন সহকর্মী সানি মৃধা এবং সেখানকার সবচেয়ে অবস্থা জানাবেন তিনি। রাজীব, যেমনটা বলছিলেন আপনার সড়ক পথেও যাত্রীদের ভিড় রয়েছে। একই রকম চিত্র কিন্তু সদরঘাটেও এখানেও দেখতে পাচ্ছি। বিগত 2-4 দিন যখন আমরা এখানে এসেছিলাম সেখানে কিন্তু সেরকম লক্ষ্য করার মতো ভিড় ছিল না। তবে আজকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে সদরঘাটে উপচে পড়া ভিড় রয়েছে যাত্রীদের। বিকেল থেকে আমরা এখানে আছি, বিকেল থেকে আমরা সেই ভিড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদিও ভাড়া নিয়ে বা কোনো ধরনের কোনো অভিযোগ তাদের কাছ থেকে আমরা পাইনি। আমরা কথা বলার চেষ্টা করেছি যাত্রীদের সাথে। আমরা
আমরা কথা বলেছি বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষের সাথে, তারা বলেছেন যাত্রীদের নির্বিঘ্নে যাত্রা যেন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত লঞ্চও তারা প্রদান করেছে। অর্থাৎ এবারের ঈদকে ঘিরে কিন্তু 170টির মতো লঞ্চ তারা ছাড়ার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে কিন্তু প্রায় 40টির উপরে লঞ্চ সকাল থেকে এখান থেকে ছেড়ে গেছেন। কিছুক্ষণ আগে আমরা অর্থাৎ বিকেল নাগাদ কিন্তু আমরা নৌ পরিবহন প্রতিমন্ত্রীও তিনি আসছিলেন পরিদর্শনে, সেই সাথে সাথে নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তারা এসে পরিদর্শন করে গেছেন। একই সাথে নগরবাসীর যারা নির্বিঘ্নে যেন ঈদ যাত্রা পৌঁছতে পারে, যেহেতু সদরঘাট ঢাকা থেকে প্রায় এক কর্নারে, অর্থাৎ সদরঘাট থেকে কিন্তু অনেক দূরে, এর ফলে কিন্তু বছিলা বা শিমুলে আলাদা দুটি লঞ্চ টার্মিনাল করা হয়েছে। সেখান থেকে 17ই আগামীকাল থেকে কিন্তু সেখান থেকে লঞ্চ চলাচল করবে। তো সদরঘাটে এই মুহূর্তে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এবার যাব কমলাপুর রেল স্টেশন, সেখানে আছে সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, জানাবেন যে রেল স্টেশনে আপনার ওইখানে কেমন ভিড় দেখছেন যাত্রীদের? সানি যেমনটা আসলে জানাচ্ছিলেন যে সদরঘাটে যে মানুষের ভিড় সেটা একই প্রকার কিন্তু আমরা দেখছি যে কমলাপুর যে রেলওয়ে স্টেশন সেখানেও কিন্তু আজকে সকাল থেকে যে ভিড় সেটা কিন্তু আসলে বিকেল নাগাদ বেড়েছে। একটু দেখাতে চাই যে মানুষজনের যেই একেবারে কমলাপুর জুড়ে তাদের যেই আসার চিত্র সেটা কিন্তু সন্ধ্যার পরে বেশ বেড়েছে। অর্থাৎ সন্ধ্যার পরে কিন্তু বেশ অনেকগুলো আসলে ট্রেনই রয়েছে। অর্থাৎ বলা যায় যে 14 থেকে 15টি ট্রেন কিন্তু আছে আসলে ঢাকা ছেড়ে বিভিন্ন গন্তব্যে যাবে। এই মুহূর্তে যেই ট্রেনটি দেখা যাচ্ছে সেটা কিন্তু আসলে খুলনাতে যাবে, চিত্র এক্সপ্রেস, সেটা সন্ধ্যা 7:30 নাগাদ কিন্তু ছাড়ার কথা। একটু জানিয়ে রাখতে চাই যে আজ সারা দিন অন্তত 44 জোড়া ট্রেন কিন্তু চলার কথা কমলাপুর থেকে, যার মধ্যে আসলে স্পেশাল ট্রেনও রয়েছে বেশ কয়েকটি, এবং সেগুলোর মধ্যে মূলত 2টি ট্রেনের ব্যাপারে আসলে একটু অভিযোগ পাওয়া গেছে যে প্রায় ঘণ্টাখানেক পরে আসলে সেই ট্রেনটি ছেড়েছে। তার মধ্যে আসলে চট্টলা এক্সপ্রেস যে ট্রেনটি সেটা কিন্তু প্রায় 1 ঘন্টা পর আসলে ছেড়েছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে ট্রেনে তাদের যে যাত্রা সেটা আসলে এখনো পর্যন্ত নির্বিঘ্ন রয়েছে এবং তাদের কোনো অভিযোগ আসলে নেই। আমরা কমলাপুর রেলওয়ের যারা আসলে কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা যেটা বলছেন যে একেবারে ঈদের দিন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় তার জন্য তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন। এই ছিল কমলাপুর থেকে সবশেষ। ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে টাকা তুলতে ভিড় করেন সাধারণ গ্রাহকরা। সকাল থেকে রাজধানীর সব ব্যাংকের শাখায় এমন ভিড় দেখা গেছে। ব্যবসায়িক অর্থ জমা এবং প্রয়োজন অনুযায়ী উত্তোলন করছেন গ্রাহকরা। পাশাপাশি নতুন নোটের জন্য সকাল থেকেই দীর্ঘ অপেক্ষা করছেন অনেকেই। ব্যাংক কর্মকর্তারা বলছেন শেষ সময়ে বাংলাদেশ ব্যাংক নতুন নোট সরবরাহ করলেও তা চাহিদার তুলনায় খুবই কম। এছাড়া ঈদে ব্যাংক বন্ধ থাকলেও অর্থ সরবরাহ স্বাভাবিক থাকবে এটিএম বুথে। এজন্য সার্বিক নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে রেমিটেন্সে বইছে সুবাতাস। চলতি মার্চ মাসের প্রথম 14 দিনে $2 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের এই সময়ের তুলনায় প্রায় 23% বেশি। দেশের সরকারি বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি পদ্ধতি বাতিল করা হয়েছে। প্রায় 5 বছর পর আবারও ফিরিয়ে আনা হচ্ছে পরীক্ষা পদ্ধতি। সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আমাদের যে বছরের প্রথমে পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা যেটা হয় সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। অংশীজনদের সাথে আমরা গত 1 মাস ধরে এটা নিয়ে আলোচনা করে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে লটারি অ্যাকচুয়ালি মেধা ক্লাস 1-এ যাচাই করার প্রশ্ন আসে না। আবার অন দ্য আদার হ্যান্ড ধরেন ভিকারুননিসার লটারি হচ্ছে, সকলে এসে ভিকারুননিসার লটারি খেললো, ল্যাবরেটরিতে লটারি, মানে সব জায়গায় লটারি খেলছে। আমরা এমন কোনো মেধার পরীক্ষা নিতে যাব না, ইটস ইনিশিয়াল স্টেজ। আমরা তাদের পরীক্ষা নেব, তারপরে দেখা যাক পরবর্তী ধাপে কি হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 9টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে নতুন ভিসির নাম ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে প্রফেসর রইসউদ্দিনকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ আল ফোরকানকে। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব পেয়েছেন ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে প্রফেসর মাহতাব সিদ্দিকুর রহমান খানকে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দায়িত্ব পেয়েছেন ডক্টর মামুন আহমেদ। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। ভারতের আধার কার্ডের আদলে দেশে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড চালুর বিষয়ে সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। সোমবার বিকেলে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। এদিন চীনা রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। বাংলাদেশে আমরা ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড এবং অন্যান্য কার্ডের মাধ্যমে একটা ওয়ান সিটিজেন ওয়ান কার্ডের দিকে যাচ্ছি। সেই ক্ষেত্রে ভারতের এক ধরনের আধার কার্ড বিষয়ে অভিজ্ঞতা আছে। যে সৎ প্রতিবেশী দেশ সম্পর্ক এবং সম্পর্ক ও উন্নয়নের ক্ষেত্র হিসেবে আমরা এইটা দেখতে চাই যে তাদের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারি চাই। ঈদ যত ঘনিয়ে আসছে ততই রাঙামাটির প্রসাধনীর পণ্যের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। বিদেশি ব্র্যান্ডের চেয়ে দেশীয় পণ্যের প্রতি আগ্রহ বেড়েছে ক্রেতাদের। ঈদ মৌসুমে জেলায় কোটি টাকার পণ্য বিক্রির আশা করছেন বিক্রেতারা। রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদন। পার্বত্য জেলা রাঙামাটিতে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রসাধনী পণ্যের বাজার। জেলা সদর সহ 10 উপজেলার ছোট বড় প্রতিটি দোকানে বেড়েছে ক্রেতাদের ভিড়। বিদেশি পণ্যের বিপরীতে দেশীয় পণ্য ক্রেতাদের বাড়তি নজর কাটছে। বিদেশি পণ্যের নির্ভরতা কমাতে দেশীয় পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিত করার দাবি ক্রেতাদের। বাংলাদেশের প্রোডাক্ট অনেক ভালো, মানে যেগুলো অনেকগুলো ভালো আছে। ন্যাচারালি আমাদের যে স্কিন টোন, বাংলাদেশের স্কিন টোন, এটার জন্য পারফেক্ট একটা হোম রেমেডি। বাংলাদেশের পণ্য বেস্ট। দেশের মাল যদি ভালো করে অবশ্যই সবাই দেশের মাল দিবে, বিদেশের মাল নেবে না। আমাদের দেশি প্রোডাক্ট যারা ক্রেতা তারা কিন্তু মিডল ক্লাসটাকে মেনটেন করে। সেক্ষেত্রে দাম এবং কোয়ালিটি এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসতে হবে। তুলনামূলক কম দাম ও গুণগত মান ভালো হওয়ায় দেশীয় পণ্যে ক্রেতাদের আগ্রহ বাড়ায় খুশি বিক্রেতারাও। বর্তমানে মমতাজ মেহেদি গুলা খুবই ভালো চলতেছে, ওদের প্রোডাক্ট গুলো খুবই ভালো। দেশি প্রোডাক্ট অনুসারে ওদের প্রোডাক্ট গুলো খুবই ভালো। বর্তমানে দেশি প্রোডাক্টের ভিতরে মমতাজ প্রোডাক্ট গুলো একটু মোটামুটি ভালো চলছে। কাস্টমারের চাহিদা দেশি প্রোডাক্ট বেশি, এখন খুব চাহিদা। ঈদকে ঘিরে রাঙামাটিতে চলতি মৌসুমে প্রসাধনীর বাজারে কয়েক কোটি টাকার পণ্য বেচা বিক্রির আশা বিক্রেতাদের। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালী সচল রাখা নিয়ে ন্যাটো জোটের প্রতি ট্রাম্পের হুমকির মুখেই সিদ্ধান্ত জানালো যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, গ্রিস সহ বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ ন্যাটোর যুদ্ধ নয়। এদিকে যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়ালেও পাল্টাপাল্টি হামলা বন্ধ পদক্ষেপ নেই কোনো পক্ষের। ইরানের ড্রোন হামলায় সাময়িকভাবে ব্যাহত হয় দুবাই বিমানবন্দরের কার্যক্রম। বিমানবন্দরের পাশে ড্রোন হামলার পর নিরাপত্তার শঙ্কায় স্থগিত করা হয় বিমান চলাচল। এদিকে মার্কিন ও ইসরায়েলি বাহিনী তেহরান, হামাদান ও ইস্পাহান সহ বেশ কয়েকটি শহরে একযোগে হামলা চালিয়েছে। এ সময় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ব্যবহৃত উড়োজাহাজ ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।